ঠকবাজ প্রতারক স্বামী। আপনি মেসেজ দেখা মাত্রই আমার রিপ্লাই দিন। দেরি হলে পালিয়ে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুতেই। ঠিক আবার নাজলা নামের মেয়েটিরও কেউ মেসেজ করলাম আমি। আধা ঘন্টা চলে গেলেও মোহনা নামের মেয়েটি আমার মেসেজ সিন করেনি। হয়তো তার ওখানে অনেক মেসেজ আসছে বলে আমার মেসেজ চেক করতে দেরি হচ্ছে। কিন্তু আমার মেসেজ নাজলা সিন করলো। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে লিখল, আপনার ঠিকানা বলুন, কোথায় আছেন আপনি। আমি ঠিকানা দেওয়ার আগে তপুর সঙ্গে তোলা আমার 3টা কাপাল পিক তাকে পাঠিয়ে দিলাম। তারপর নাজলাকে লিখলাম, এই যে দেখুন আমার কাছে এই লোক আছে, এর প্রমাণ। আপনি যদি সত্যি ওর স্ত্রী ছিলেন কিনা এর প্রমাণ দেন, আপনার কাপল পিক দিন। মেয়েটি 5 মিনিটের মধ্যে তপুর সঙ্গে তোলা তার কাপল পিক পাঠিয়ে দিল। দেখেই বোঝা যাচ্ছে এডিট নয়, সত্যি সত্যি একসাথে তোলা ছবি। আমি তাকে বললাম, আচ্ছা আপনি বলুন তো, আপনাদের থেকে সে যে গহনাগুলো চুরি করেছে ওখানে কত টাকার গহনা ছিল? নাজলা বলল, প্রায় 25 লক্ষ টাকার। আমি বুঝতে পারলাম নাজরা প্রতারক কেউ নয়, সে সত্যি বলছে। আমি তাকে আগেই জিজ্ঞেস করে নিলাম, আপনাদের ঠিকানা বলুন তো, কোথায় আছেন আপনি, পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, এটা অনুমান করার জন্য আগে ভাগেই তার ঠিকানা জিজ্ঞেস করে নিলাম। নাজলা বলল শেরপুরে আছে। আমি বললাম, আমি তো নেত্রকোনায়। তাহলে খুব একটা দূরে না, আপনি কাল সকালের আগেই এসে নেত্রকোনায় পৌঁছাবেন। একটা কার ভাড়া করে নিন, সঙ্গে বেশি করে লোক নিয়ে আসুন, নয়তো সব হারাবেন। ও সকাল হলেই পালিয়ে যাবে। তাছাড়া আপনার সব গহনা তার কাছেই আছে এখনও। এরপর আমি আমার নাম্বার দিয়ে দিলাম নাজলাকে, আমার বাসা কোথায়, কোন দিক দিয়ে আসতে হবে, এক এক করে সব মেসেজ লিখে দিলাম। ওর সঙ্গে কথা শেষ করার খানিক পরে মোহনা আমার মেসেজ সিন করলো। তারপর মোহনা লিখল, আপনি কি সত্যি বলছেন বোন? শত শত মানুষ আমায় মেসেজ করছে, ওরা বলছে আমি যার ছবি পোস্ট করেছি তাদের কাছে ও আছে, তারা ধরিয়ে দিতে পারবে। আমার কাছে তারা টাকাও দাবি করেছে, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ আরও বেশি। এজন্যই আর কাউকে বিশ্বাস হচ্ছে না আমার। মনে হচ্ছে সবাই মিথ্যা বলছে। আমি বললাম, ওদের কাছে কোনো প্রমাণ চেয়েছেন? মানে আপনি যাকে নিয়ে পোস্ট করেছেন তার কোনো ছবি আপনাকে দেখাতে বলেছেন? মোহনা বলল, না বলিনি। এই 3টা ছবি, অর্থাৎ নাজলাকে যে ছবিগুলো পাঠিয়েছিলাম মোহনাকেও ওই সেই ছবিগুলো পাঠিয়ে দিলাম। এবার আমায় বিশ্বাস হচ্ছে তো? তারপর লিখলাম, এবার আমায় বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস না হলে আর 1 মিনিট ওয়েট করুন, তারপর দেখুন না। বলে ফোনের ডিসপ্লের আলো দিয়ে আমি ভালো করে দেখে নিলাম তবু ঘুমে কিনা। ও গভীর ঘুমে আছে। এটা নিশ্চিত হওয়ার পর ডিম লাইটের আলোতে মোহনাকে ভিডিও কল দিলাম। ও রিসিভ করলে ওখান থেকে কোনো কথা না বলে শুয়ে থাকা তপুকে দেখিয়ে দিলাম ভালো করে। তারপর কল কেটে দিয়ে লিখলাম, এখন বিশ্বাস হয়েছে তো? মোহনা তাড়াহুড়া করে রিপ্লাই দিল। সে বলল, আপনার পায়ে পড়ি বোন, সেই প্রতারক আপনি কি ধরে দিন ওকে প্লিজ। আপনার কাছে আমার আকুল আবেদন বোন, বিনিময়ে কত টাকা চান বলুন, আমি টাকা দিব ততই। আমি বললাম, আমি কোনো বিনিময় চাই না, আমি নিজেও ওর শাস্তি চাই। আমিও ঠকেছি, এর প্রতারণার শিকার আমিও হয়েছি। আমিও এর উপযুক্ত শাস্তি চাই। আপনার হাতে আমি ওকে তুলে দেব। কিন্তু সমস্যা হলো কাল সকাল হতেই ও যেভাবেই হোক জেনে ফেলবে আপনি ওকে নিয়ে পোস্ট করেছেন। যেহেতু আপনার পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে, তাই এটা সবার কাছে পৌঁছে যাবে, ওর কাছেও নিশ্চয়ই যাবে। আর ও এটা দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে, তাকে আর কিছুতেই ধরা যাবে না। মোহনা বলল, আপনি কোন জায়গায় থাকেন বোন? আমি বললাম, নেত্রকোনায়। মোহনা বলল, আমি টাঙ্গাইল থাকি, টাঙ্গাইলের ঘাটাইলে। রাত শেষ হওয়ার পূর্বেই এসে পৌঁছে যাব, যেভাবেই হোক এসে পৌঁছাবো। আমি বললাম, হ্যাঁ তাই করুন, কিন্তু কিছুতেই একা আসবেন না, বেশি করে লোক নিয়ে আসুন, সঙ্গে পারলে দ্রুত গতির কোনো গাড়ি নিয়ে আসেন। মোহনা বলল, আচ্ছা বোন। তাকে আমি আরও পুরো ঠিকানা দিয়ে বললাম যেন খুব সহজেই এখানে এসে পৌঁছাতে পারে। এরপর খানিকটা সময় চুপচাপ শুয়ে রইলাম, নড়াচড়া করছি না। নড়াচড়া করলে যদি তপুর ঘুম ভেঙে যায়, উঠে পড়ে, তার কিন্তু ফোনের ডিসপ্লের আলোর জন্য সমস্যা হতে পারে। ও যদি একবার দেখে রাতে আমি ফোন ব্যবহার করছি, এখনও ঘুমায়নি, তবে ঝামেলা করবে। অত আর সহজ সরল লোক না, বুঝে ফেলবে মুহূর্তেই। এই ভয়ে গরমের মধ্যেও কাঁথাটা টেনে শরীর ঢেকে দিলাম।
এরপর বাবাকে একটানা কল দিতে থাকলাম। আমি জানি এত রাতে বাবা জেগে নেই, গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বারবার কল দিলে ফোনের রিংটনে বাবা শুনে একসময় জেগে উঠবে। বাবা জেগে উঠে ফোন রিসিভ করলে আমি এপাশ থেকে কিছুতেই কথা বলবো না। কথা বললে তপু টের পেয়ে যাবে, তার ঘুম ভেঙে যাবে। তাই আমি কথা না বলে সরাসরি ফোন কেটে দেব। তারপর মেসেজ করে যা বলার তা বলে দিব। বাবাকে কয়েকবার কল দিলাম, ফোন রিসিভ করলো না বাবা। এরপর এক সময় রিসিভ করতে আমি ফোন কেটে দিলাম এপাশ থেকে। তার সঙ্গে সঙ্গে বাবার ফোনে মেসেজটা পাঠিয়ে দিলাম। মেসেজে আমি লিখলাম, বাবা, আমি অনেক বড় বিপদে আছি। বড় চাচাদের নিয়ে আমার শ্বশুর বাড়ির সামনে থেকেও পারলে এখনই বের হয়ে পড়ো। তোমরা মনে রাখবে ভোর হওয়ার আগে এখানে উপস্থিত হতে হবে তোমাদের। বাবাকে মেসেজ করে ফোনের ডাটা অফ করে বালিশের এক পাশে রেখে দিলাম ফোন। তারপর শরীর থেকে কাঁথা নামিয়ে এক পাশে রেখে দিলাম। কিন্তু এর মধ্যেই সমস্যা যা হওয়ার তাই হয়ে গেল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। তপু এমনিতে গরম সহ্য করতে পারে না। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় মুহূর্তে ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরপরই ওর ফোন তুলে নিল। ওর হাতে ফোন তুলে নেওয়ার পর ভয়ে আমার বুকটা ঢক করে উঠল। ও যদি এখন ফেসবুকে যায় তবেই তো দেখে ফেলবে, জেনে যাবে সব কিছু। কিন্তু ফেসবুকে ঢুকতে পারলো না, ইলেকট্রিসিটি না থাকায় ওয়াইফাই কানেক্ট করতে পারেনি। পাশে ফোন রেখে দিয়ে আমায় ডাকলো। আমি জেগে থাকলেও চুপচাপ ঘুমের ভান করে থাকলাম। কিন্তু তপু তো নাছোড় বান্দা, সে আমার গায়ে জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। এখন আর চুপ থাকার উপায় নাই। চুপ করে থাকলে ও ভাববে আমি মিছি ঘুমের ভান করছি। এই ভয়ে মুখ খুলতে হলো আমার। ঘুম কাতুরে গলায় বললাম, কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? তপু বলল, কারেন্ট নাই, ওয়াইফাই নাই, চুপচাপ থাকতে ভালো লাগছে না, আসো গল্প করি। আমি বিরক্তি দেখালাম না। আমি জানি এখন কিছুতেই তাকে বিরক্ত দেখানো যাবে না, তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। তাই গল্প করি তার সঙ্গে, কোনো সমস্যা তো নাই। গল্পের ফলে হলেও যদি রাতটা পার হয়ে যায়। আমি তার সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলতে লাগলাম। কিন্তু ইতিমধ্যে সে এমন একটা তথ্য দিল যা শুনে আমার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। তপু বলল, আমার মা লোক ভালো, উনি নিজের ভাবেন দুনিয়ার সবচেয়ে বেশি চালাক মহিলা। সমস্যা হলো উনি চালাক মহিলা না, উনি বোকা, বিরাট বোকা। আমি বললাম, কি করেছে মা? আমার মাকে নিয়ে কথা হচ্ছে কেন? তপু তার কপালের ঘাম মুছে তারপর বলল, তোমার মা 5 লাখ টাকা দিয়েছে। তার কাছে অত টাকা ছিল না, নিজের গহনা জমানো টাকা দিয়েও 5 লাখ টাকা হয়নি। পরে তোমার বাবা যে গরু কেনার জন্য 2 লাখ টাকা রেখেছিল এগুলোও দিয়ে দিয়েছে। তবুও তিনি কাউকে জানতে দিবে না। তোমার স্বামী খারাপ লোক। হা 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 হাসলো তপু। ওর হাসিটা এত খারাপ লাগছিল আমার, আমি নিজেকে আর সামলে রাখতে চেয়েও পারিনি। তাকে ঘেনার কণ্ঠে তখন বললাম, ছোট লোকের বাচ্চা, পরের টাকা এভাবে মেরে খেতে লজ্জা করে না? টাকা না তুই জাহান্নামের আগুন খাচ্ছিস, এর ফলে তুই পাবি দেখিস। তপু আমার মুখ থেকে এসব কথা শুনে রেগে মেগে আগুন হয়ে উঠল। একেবারে আমার গলার কাছে তার হাতটা আনলো, তারপর গলায় চেপে ধরে রাখলো অনেকক্ষণ। আমার তখন কেবল মনে হতে লাগলো আমার দমটা আটকে আসছে। একেবারে এমনিতেই একটু একটু শরীরের ঘাম ছিল, এবার সারা শরীর থেকে পানি ঝরতে লাগলো। চোখ দুটো মনে হচ্ছে কঠোর থেকে বের হয়ে আসার উপক্রম। 2 হাত দিয়ে আমি ওকে খামচি দিতে চাইলাম, কিন্তু মনে হলো আর কুলে উঠতে পারছি না। হাত পা অবশ হয়ে এসেছে আমার। আমাকে এখনই মেরে ফেলবে, কিন্তু একেবারে মারল না। যখন মনে হলো দম আটকে যাবে তখনই, এখন মরে যাব আমি, ঠিক তখনই সে আমার গলা ছেড়ে দিল। তারপর সে বিছানায় উঠে বসে বলল, আর একবার আমায় গালি দিলে জানে মেরে ফেলবো তোকে, মনে রাখিস কথাটা। এবার ছেড়ে দিলাম। আমি ছাড়া পেয়ে ব্যথায় কাতর গলায় 2 হাত দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। তাতে তপুর কিছু যায় আসে না। এই ঘরের পাশের ঘরে তার মা থাকে। ওই মহিলাও বড় নিষ্ঠুর। এত রাতে এই ঘর থেকে আমি এইভাবে শব্দ করে কাঁদছি। এই কান্না নিশ্চয়ই তার শোনার কথা। হয়তো সে শুনছে, শুনেও হয়তো আমার এই কান্না তাকে বড় আনন্দ দিচ্ছে। আমি তপুকে আর কিছুই বললাম না। তপু উঠে গিয়ে ঘরের জানালা খুলে দিল। তারপর চেয়ারে বসে বলল, তোর মাকে কিংবা তোর বাবাকে ভুলেও বলবি না তোর সঙ্গে আজ রাতে আমি কি করেছি। যদি ওদের এই বিষয়ে বলিস সত্যি সত্যি তোকে মেরে ফেলবো। আমি কিছু বললাম না। এই অন্ধকারের বিছানার উপর হয়ে
পড়ে থেকে তপুর দিকে একবার অসহায়ের মতো তাকালাম, তারপর চোখ বন্ধ করে একাচিত্রে আল্লাহের কাছে বলতে লাগলাম, আল্লাহ, ও যেন এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, ফোন যেন হাতে না নেয়, ফেসবুকে যেন না ঢোকে। কিন্তু আমার এই চাওয়া পূরণ হলো না। তপু এসে তার হাতে আবার ফোন তুলে নিল, ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকলো। তারপর এটা ওটা দেখতে দেখতে হঠাৎ করে লাফিয়ে উঠে বসে পড়ল বিছানায়। তারপর বলল, জুই, এখনই ওঠো, আমরা এক জায়গায় যাব। আমি ভয়ে কথা বলতে পারছি না। আমি জানি যা হবার এতক্ষণে হয়ে গেছে। তপু জেনে গিয়েছে সব। তবুও আমি বললাম, কোথায় যাব? তপু তাড়াহুড়া করে বলল, আমার মামা মারা গেছে। আমি জানি এটা একেবারে মিথ্যা কথা। মিথ্যা বলে আমায় নিয়ে পালিয়ে যাবে এখান থেকে, সটকে পড়বে ধরা পড়ার ভয়ে। বিন্দুমাত্র ঝুঁকি সে নিবে না। এমন জায়গায় যাবে যেখানে কেউ আর তাকে খুঁজে পাবে না। হয়তো যাবার সময় রাস্তায় বা অন্য কোথাও আমায় নিয়ে মেরে লাশটা ফেলে রেখে যাবে। আমি কি করব এখন? কিছুই মাথায় ঢুকছে না। তপুও ঘর থেকে বেরিয়ে গেল। আমার মাথায় ঠিক তখনই বুদ্ধিটা আসলো। আমি ভাবলাম, এখনই আমার ফোনের জিপিএস চালু করে দেব। জিপিএস চালু করা থাকলে আমি যেখানেই যাব সেখানেই লোকেশনে পুলিশের লোকেরা বের করে ফেলতে পারবে। এর মধ্যে পুলিশ আমাদের কাছে পৌঁছে যেতে পারবে। আমি এই সুযোগে তাড়াহুড়ো করে আমার ফোনের জিপিএস চালু করে ফেললাম। তারপর মোহরা এবং নাজলাকে মেসেজ করে দিলাম। তপু সব জেনে গেছে, ও এখনই আমায় নিয়ে পালিয়ে যাবে এখান থেকে। তবে আমি আমার ফোনে জিপিএস চালু করে রেখেছি। মেসেজ দেখার পর তোমরা সাথে সাথে পুলিশের লোক নিও, তবে সহজে আমাদের পেয়ে যাবে। মেসেজ লিখে ওদের সেন্ড করে খানিক সময় অপেক্ষা করলাম। তারপর নিশ্চিত হলাম ওদের ফোনে মেসেজ পৌঁছে গিয়েছে। তখন মেসেঞ্জার থেকে ওদের দুইজনের আইডি ডিলিট করে দিলাম, যেন তপুও আমার ফোন চেক করে বুঝতে না পারে। তাই এই সতর্কতা অবলম্বন করলাম। তপু ওর মায়ের ঘুম ভাঙালো। আমি তাড়াহুড়া করে ওদের সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওদের সামনে এমন ভাব করলাম যেন আমি এসবের কিছুই জানি না। কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুর মা বিছানার নিচ থেকে একটা গহনা বের করলো। তারপর সেগুলো কাপড়ের ব্যাগে ভরে নিতে লাগলো। আমি তখন তার কাছে গিয়ে বললাম, গহনা এগুলো লুকিয়ে রেখেছেন? আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলেন কেন? তপুর মা আমার দিকে একবার রাগী চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি তাকে আবার একই কথা বললাম, এখন কথা বলছেন না কেন? আপনিই তো চোর। কিন্তু এইভাবে আর কতদিন ধরা? তো একদিন পড়তেই হবে। তপুর মা কথা বলল ধারালো গলায়, বলল, তোর গলাটা লম্বা হয়েছে খুব বেশি। সময় এলে এটা কেটে ছোট করে দিবে আমার ছেলে। আমি মুচকি হাসলাম, কথা বললাম না। এরপর দেখলাম তপু ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছু সঙ্গে করে ব্যাগে ভরে নিয়েছে, কাপড়ের ভাঁজের মধ্যে। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। তখন প্রায় শেষ রাত। আমরা উঠান পেরিয়ে গেটে আসতেই অদ্ভুত ঘটনা ঘটল। গেট খুলতেই দেখা গেল একদল লোক, কম হলেও 12 জন তো হবেই। ওদের সাথে একটি মেয়ে আছে। মেয়েটিকে দেখেই আমি চিনেছি, নাজলা। ওর লোকগুলো সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে এবং তপু ও তপুর মা আর আমাকে ধরে ফেললো। নাজলা ওদের বলল আমায় ছেড়ে দেওয়ার জন্য। বলল ওদের শুধু মা ছেলেকে ধরতে। যারা আমাকে ধরেছিল তারা আমায় ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। তারপর নাজলা আমার পাশে এসে দাঁড়ায়। সে আমায় জড়িয়ে ধরে বলে, এই ঋণ আমি কোনো দিন ভুলব না বোন। আমি নাজলাকে তখন বলি, এটা পরে দেখা যাবে, এখন ওই বুড়ির হাত থেকে ব্যাগটা নিয়ে নাও। ওখানে দেখো তোমার সব গহনা ওখানেই আছে। নাজলা সঙ্গে সঙ্গে তপুর মার কাছে যায়। সব আছে ওখানে, সব ধরনের গহনাই আছে। নাজলার লোকজন তপুকে ভীষণ মারধর করে। একজন একটা শক্ত ঘুষি বসিয়ে দিয়েছে ওর নাকে। ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি নাজলাকে বললাম, ওদের সাথে থামাতে বলো। আমরা আইনের আশ্রয় নিয়ে এটা মিটমাট করব। নিজেদের হাতে আইন তুলে নিবে না কেউ। ওদের শান্ত থাকতে বলল। ওরা শান্ত হয়ে গেল। আমি বাসা থেকে দড়ি সংগ্রহ করে দিলাম। বললাম, ওদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে ফেলুন। ওরা তপু আর তার মাকে দুটো কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেললো। ততক্ষণে আমি বাবাকে ফোন করলাম। জিজ্ঞেস করলাম, কত দূর এসেছো বাবা? বাবা বলল, এসে গিয়েছি, শহরে ঢুকলাম মাত্র। আমি বললাম, তুমি পুলিশ নিয়ে আসো সঙ্গে করে, দ্রুত। বাবার সঙ্গে ফোনের কথা বলা শেষ করার পরপরই আরও 2টা মাইক্রোবাস এসে থামল গেটের সামনে। আজান হয়ে গিয়েছে। গাড়ি থেকে বের হয়ে এলো মোহনা আর তার সাথে এক দল মানুষ। আমি বলেছিলাম বেশি করে লোক নিয়ে আসতে, যেন তপু কিছুতেই পালাতে না পারে।
নাজলা এবং মোহনা আমার কথা মতোই বেশি বেশি করে লোক নিয়ে এসেছে ওরা। আমি মোহনার কাছে এগিয়ে গেলাম, মোহনাকে বুঝিয়ে বললাম শান্ত থাকতে। ওরা আমার কথা শুনল, শান্ত হয়ে রইল। এর প্রায় 10 মিনিট পরে বাবা এলেন। বাবার সাথে আমার চাচারা আর পুলিশের একটা গাড়ি এলো। পুলিশের লোকেরা এসে সব কিছু শুনল। আমি তখন দারোগার কাছে বললাম, আমার মায়ের থেকে তপু গত রাতে 5 লক্ষ টাকা নিয়েছে, মাকে হুমকি দিয়েছে। তপু সঙ্গে সঙ্গে না করে বলল, মিথ্যা কথা। পুলিশ তাকে বেত দিয়ে কয়েকবার প্রহার করার পরে সে হড়বড় করে স্বীকার করলো। বলল 5 লাখ টাকা সত্যি সে নিয়েছে, টাকাটা ব্যাগে আছে। একজন কনস্টেবল বলকে বলল ব্যাগ থেকে খুলে দেখতে। কনস্টেবল খোঁচাখুচি করে কাপড়ের ভাঁজের ভেতর থেকে 5 লক্ষ টাকা পেল। মোহনাও তখন তার কাছ থেকে নিয়ে আসা টাকার কথা বললে দারোগার কাছে। তপু তখন 2 হাত জোর করে ক্ষমা চাইল, বলল তার কাছে আর কোনো টাকা নেই। পুলিশ তপুকে অনেক মারধর করলো, কিন্তু কোনো লাভ হলো না। সত্যি সত্যিই তপুর কাছে আর কোনো টাকা নেই। তপু বলল অনেক আগেই মোহনাদের থেকে আনা টাকাটা সে খরচ করে ফেলেছে। আরও স্বীকার করলো সে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা উপার্জন করে। সে তার মাও তাকে সঙ্গ দেয়। আমিও তখন দারোগাকে বললাম, তপু কিভাবে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে এই কয়দিন, আর গতকাল আমার উপর শারীরিক যে নির্যাতন করেছে তার দাগ তখনও গলায় আছে। গলা সামান্য ফোলাও, দারোগা সব দেখলো। তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। সঙ্গে তার মাকেও দারোগা অ্যারেস্ট করলো। সবাইকে আশ্বাস দিয়ে গেল এই প্রতারক এবং তার মায়ের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। নারী নির্যাতন একটি মামলাও হবে তার বিরুদ্ধে। তপু আর তার মাকে পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর নাজলা এবং মোহনা আমার কাছে এগিয়ে এলো। এসে মোহনা বলল, আমার টাকা লাগবে না, টাকা তো আমার সব কিছু না। শয়তান যে তার প্রাপ্ত শাস্তি পাচ্ছে এতেই আমার আনন্দ। নাজলা তখন বলল, আমি এই গহনাগুলো কোনো দিন ফিরে পাবো তা কখনো ভাবিনি, আশাই ছিল না ফেরত পাবার। ফেসবুকে মোহনা পোস্ট না করলে কোনোদিনও এই শয়তানকে পাওয়া যেত না। মোহনার জন্য যেহেতু গয়নাগুলো পেয়েছি, তাকে আমি খালি হাতে ফেরত দিব না। এই গহনা বিক্রি করে এর অর্ধেক টাকা আমি তাকে দিব। আমার যে তখন কি ভালো লাগলো। নাজলা এবং মোহনার মন মানসিকতা কত পরিচ্ছন্ন। আমি মনে মনে বললাম, সৃষ্টিকর্তা ওদের মঙ্গল করুন, ওদের জীবনে শান্তি ঢেলে দিন। আমি জানি আজ না হোক কাল ভালো মানুষের ভালো হয়। আমি তখন আরও ভাবলাম, আমাদের 3 জনেরই বিয়ে হয়েছিল, আমাদের স্বামী প্রতারক, আমরা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পেরেছি। একজন প্রতারকের শাস্তি হবে, এটাই আমাদের আনন্দের বিষয়, এটাই আমাদের বিজয়। নাজলা আর মোহনা বিদায় নিয়ে তাদের গন্তব্যের দিকে চলে গেল। যাবার আগে বারবার আমার কাছে কৃতজ্ঞতা জানিয়ে গিয়েছে। তারপর আমি, বাবা আর আমার চাচাদের নিয়ে বাড়ি ফিরে এলাম। এসে মাকে বললাম, তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আজ আমার এই পরিণতি ভোগ করতে হয়েছে। মা কিছু বলল না, চুপ করে রইল, কিন্তু আমি বুঝতে পারছি তার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। তার বোকামি নিজের থেকে অনুধাবন করতে পারছি, কিন্তু সে কিছু বলতে পারছে না। এরপর আমি বললাম, এখন চুপ থেকে কোনো লাভ হবে না, আমি ফোন দিচ্ছি, ফুপু আসবেন। ফুপু ফোন এলে তুমি তার কাছে ক্ষমা চাইবে। মা রাজি হলো। ফুপুকে আমি ফোন করলাম বিকালবেলা। ফুপু এলেন পরের দিন সকালবেলা। ফুপু এলে তার হাত ধরে মা তার কাছে ক্ষমা চাইলেন, কান্নাকাটি করলেন। আর আমি তখন মাকে বললাম, 2টো জিনিস খুব ভয়াবহ রকমের খারাপ মা, একটি হলো লোভ আর অন্যটি হলো অহংকার। এই দুটি যার মধ্যে নাই তার জীবন সুন্দর। আর এরকম সুন্দর জীবনের মানুষদের সঙ্গে আল্লাহ সব সময় থাকেন। মা আমার চোখের দিকে তখন ছলছল চোখে তাকালেন। আমি তার চোখ দেখে বুঝতে পারলাম তার মধ্যে প্রবল অনুশোচনা এসেছে। আর এই অনুশোচনায় পারে একটা মানুষকে ভুল পথে চলা থেকে সঠিক পথে নিয়ে আসতে, আর একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করে দিতে। সমাপ্ত।